নমস্কার, শ্রমিক কথার একটা নতুন এপিসোড আপনাদের সকলকে স্বাগত জানাই। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 দ্বারা আপনাদের যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়, তার মধ্যে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো সিটিসি কি জিনিস, গ্রস স্যালারি কি জিনিস, আপনার ইনহ্যান্ড স্যালারি কি, এই সব বিষয় নিয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। আপনারা যদি চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তার জন্য ভিডিওটি শুরু করা যাক। দেখুন, সবচেয়ে প্রথম আমি আপনাকে আজকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা যে টার্ম আছে, যে ছোট ছোট টার্মগুলো আমরা জানি, সেই টার্মগুলো আমি আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবো। তো এই ভিডিওটাকে আমি আপনাকে রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরোটা দেখবেন। দেখুন, সিটিসি কি জিনিস। সিটিসি হলো কস্ট টু কোম্পানি। কস্ট টু কোম্পানি মানে হচ্ছে একটা কোম্পানি একজন ওয়ার্কারকে রিক্রুট করে তার পরিবর্তে কত টাকা খরচা করছে সেটাকে বলা হয় সিটিসি। আমরা অনেক সময় এমন জায়গায় দেখি, কাউকে জিজ্ঞেস করি আপনার সিটিসি কত, বা অনেক সময় কোম্পানিগুলো আপনাকে প্রলোভন দেখিয়ে বলে আপনার সিটিসি হয়তো 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা, কিন্তু আসলে সেই জিনিসটা সিটিসি। সিটিসি মানে হচ্ছে ওটা কোম্পানির খরচা নাকি আপনার ইনহ্যান্ড স্যালারি, সেই জায়গাটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। সিটিসির অর্থ হলো কস্ট টু কোম্পানি। কোম্পানি ওইভাবে আপনাদেরকে প্রলোভন দেখিয়ে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। সেই কারণে অনেক সময় আবার ওই লোভে পড়ে অনেক ওয়ার্কার বা কর্মচারী সেই কাজে আবার যোগ দিয়ে দেয়। পরে আবার এমনও দেখা যায় কি 3-4 মাস কাজ করার পর সেই কাজটা ছেড়ে সে চলে আসে, কিংবা তখন আর নতুন করে তখন তার আর মন লাগে না। দেখুন, এর উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি গ্রস স্যালারি কি জিনিস। সিটিসিটা হচ্ছে কোম্পানির খরচা। এবার গ্রস স্যালারিটা কি জিনিস। দেখুন, গ্রস স্যালারি বলতে বোঝায় আপনার যে বেসিক প্লাস ডিএ, ভিডিএ, আপনার পিএফ, ইএসআইসি, বোনাস এটসেট্রা মিলিয়ে আপনার লিভ উইথ ওয়েজেস যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে একসাথে যোগ করে যেটা আপনার গ্রস হয় সেটাকে বলা হয় আপনার গ্রস স্যালারি। সেই স্যালারির মধ্যে আপনার অনেক ডিডাকশন হওয়ার থাকে, সেই ডিডাকশনগুলো একসাথে কাউন্ট করে আপনাকে গ্রস স্যালারি সংজ্ঞাটা দেওয়া হয়। এবার দেখুন, যেটা হচ্ছে বেসিক পে। বেসিক পে কি জিনিস। দেখুন, বেসিক পে হচ্ছে সেই অ্যামাউন্টটা যেটা আপনার যে ডিডাকশন গুলো হয় তার ডিডাকশন গুলোকে যোগ করার বা বিয়োগ করার আগে যেটা আপনার ধরা হয় সেটাকে বলা হয় আপনার বেসিক পে। দেখুন, আমি ছোট্ট রকমের একটা উদাহরণ আমি আপনাকে এই সময় দিয়ে দেবো। যেমন মনে করুন, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো আউটসোর্সিং ওয়ার্কার হিসেবে কাজ করছেন, মনে রাখবেন পশ্চিমবঙ্গ সরকারে, তো পশ্চিমবঙ্গ সরকারের যে মিনিমাম ওয়েজেস আছে সেই ওয়েজেসটা প্রত্যেক বছর দুবার রিভাইজ করা হয়। একবার হয় ডিসেম্বর মাসে, সেই ডিসেম্বর মাসে যেটা রিভাইজ করা হয় সেটা জানুয়ারি মাস থেকে অ্যাপ্লিকেবল হয়ে যায়। আবার আরেকটা করা হয় মে মাসে, সেটা আবার জুন মাস থেকে অ্যাপ্লিকেবল হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনার যে বেসিক পে যেটা রয়েছে সেই বেসিক প্লাস ডিএ এখানে কিন্তু অনেকটা একই রকমের অ্যাড করে দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্ষেত্রে। সেখানে ন্যূনতম যে মজুরি রয়েছে সেটা রয়েছে 393 টাকা এক দিনের জন্য, আর ম্যাক্সিমাম ডে যাবে আপনার 26। মাসে 4টা ছুটি আপনাকে দেওয়া বাধ্যতামূলক হয়ে আছে। এবার দেখুন, নেট পে বা ইনহ্যান্ড স্যালারি কাকে বলে। নেট পে বা ইনহ্যান্ড স্যালারি হলো সেই স্যালারিটা যেটা আপনার অ্যাকাউন্টে আপনার কাজ করার শেষে, মানে মাসের শেষে যখন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটাকে বলা হয় ইনহ্যান্ড স্যালারি বা নেট স্যালারি। এবার নেট স্যালারিটা কিভাবে কাউন্ট করা হয়। দেখুন, নেট স্যালারি যখন আপনার কাউন্ট করা হয় তো ওই মোমেন্টে আপনার যে সিটিসি আছে সেই সিটিসির থেকে যদি আপনি কোনো আউটসোর্সিং ওয়ার্কার হিসেবে কাজ করছেন বা কোনো এমন জায়গায় কাজ করছেন যেখানে কোম্পানি আপনাকে সিটিসি দেখাচ্ছে যে আপনার এত সিটিসি রয়েছে, এবার ওটা সিটিসিটা এক্স্যাক্টলি কোম্পানির খরচা, বাট আপনার যে গ্রস স্যালারি আছে সেটা অ্যাকচুয়ালি আপনার খরচা। এবার গ্রস যেটা আপনার রয়েছে সেই গ্রস স্যালারিটার মধ্যে আপনার যে ডিডাকশন গুলো হয়েছে বা ডিডাকশন গুলো হবে, সেই ডিডাকশন গুলো হওয়ার পর আপনি যে নেট স্যালারিটা পাবেন সেটাই আপনার মেন হচ্ছে স্যালারি বা ইনহ্যান্ড স্যালারি, মাসিক বেতন। এইবার ওই বেতনটির মধ্যে আপনার যে ডিডাকশন গুলো হয় সেগুলো কি রূপ। দেখুন, আপনার প্রথমে ডিডাকশন হবে পিএফ। পিএফ এর অর্থ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ড যেটা আপনি রিটায়ারমেন্টের সময় পাবেন। এবার দেখুন, রিটায়ারমেন্টের সময় আপনি কি পাবেন আর আপনার কন্ট্রিবিউশনটা কি রূপ হয়। দেখুন, আপনার যে টোটাল স্যালারি আছে সেই টোটাল স্যালারির উপর 24% কিন্তু আপনার পিএফ কাটা হয়। এবার 24% পিএফটা কিভাবে আপনার কন্ট্রিবিউট করা হয়। দেখুন, আপনার বেসিক প্লাস ডি এর উপর 12% আপনার অ্যাকাউন্টে জমা পড়ে, আপনার বেসিক ডি এর যে স্যালারিটা রয়েছে সেটার উপর ওটা থেকে কেটে আপনার জমা করা হয়। দেন আপনার এমপ্লয়ার আপনার এগেইনস্টে ওই সেম আপনার 12% ম্যাচ করে সেটা আপনার পিএফ এ কিন্তু জমা করে দেয়। এবার ওই 12% কি রূপ ভাবে জমা হয়। দেখুন,
3.67% আপনার পিএফ কন্ট্রিবিউশন চলে যায়, আবার 8.33% আপনার চলে যায় পেনশন কন্ট্রিবিউশনে। এইভাবে আপনার পিএফটা কিন্তু জমা হয়। এবার দেখুন আরেকটা জায়গা রয়েছে ইএসআইসি। যদি আপনি এমন কোনো আউটসোর্সিং ওয়ার্কার হিসেবে কাজ করছেন কিংবা কোনো প্রাইভেট সেক্টরে আপনি কাজ করছেন, মনে করুন আপনি হয়তো কোনো একটি অ্যাপোলো ফার্মাসিতে কাজ করছেন কিংবা কোনো এমন জায়গাতে কাজ করছেন যেখানে 20টা বা তার থেকে বেশি ওয়ার্কার রয়েছে কিংবা হয়তো প্রচুর ওয়ার্কার রয়েছে, কয়েক হাজার ওয়ার্কার রয়েছে, তো তাদের জন্য ইএসআইসি একটি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন হচ্ছে একটা মেডিকেল ফ্যাসিলিটি, এটা করানো কিন্তু বাধ্যতামূলক। এবার সেখান থেকে আপনার যে স্যালারি আছে সেই স্যালারি থেকে 4% ওখানে কিন্তু ডিডাকশন করে নেওয়া হয়। এবার 4% যে ডিডাকশন করা হয় সেটা আপনার যে গ্রস স্যালারি আছে সেই গ্রস স্যালারির উপর 0.75% আপনার থেকে কেটে নেওয়া হয়, আর আপনার এমপ্লয়ার 3.25% আপনার এগেইনস্টে কিন্তু জমা করে দিয়ে থাকে। এইবার আরেকটা যে ডিডাকশন আছে সেই ডিডাকশনের কথাটা আমি আপনাকে এবার বলে দিই। দেখুন, যদি আপনি কোনো কর্মচারী হিসেবে কাজ করছেন তাহলে আপনাকে একটা জেনে রাখা উচিত, যদি আপনি কাজ করছেন তাহলে আপনাকে কিন্তু ওই কাজের পরিবর্তেও কিন্তু ভারত সরকারকে ট্যাক্স দিতে হয়। এবার ভারত সরকার দেখুন নানান জায়গাতে নানান রকমের ট্যাক্স রয়েছে, তো ন্যূনতম কিছু ট্যাক্স আপনার কর্মচারীগুলোকে দিতে হয়। যেমন আমি কোথাও যদি কাজ করবো তো তার এগেইনস্টে আমাকে একটা শুল্ক দিতে হবে কি হ্যাঁ আমি একটি প্রফেশনে রয়েছি, এই প্রফেশন অনুযায়ী আমি আপনাকে ট্যাক্স দিচ্ছি, সেখানে কিন্তু আমাদের ট্যাক্স কেটে দেওয়া হয়। ভারতে এতই ধরনের ট্যাক্স আছে কিন্তু কিছু বলারই নেই। এবার দেখুন, যদি আপনি 10,000 টাকার উপর ইনকাম করছেন তাহলে আপনি যদি মান্থলি স্যালারি রয়েছে তাহলে আপনার 110 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। এরপর যখন আপনার 15,000 টাকার উপর স্যালারি ড্র করবেন তখন আপনাকে হয়তো 150 টাকা দিতে হবে, এবার 20,000 উপর হয়তো 200 টাকা দিতে হবে। এইরূপ ভাবে কিছু কিছু ইনকাম ট্যাক্সের ডিডাকশন আছে, যেটা প্রফেশনাল ট্যাক্সের ডিডাকশন হয় সেটা কিন্তু রয়েছে। এছাড়াও আরেকটা জায়গা রয়েছে, দেখুন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি ইএল এর একটি সুবিধা দিয়ে থাকে। ইএল মানে হচ্ছে আর্নড লিভ। ওই আর্নড লিভ গুলোকে আপনি যখন এভেল করাবেন তখন সেই লিভ গুলো আপনার কিছু টাকা ডিডাকশনের পর আপনাকে দিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনার যখন কিছু ন্যাশনাল হলিডে গুলো থাকে সেই ন্যাশনাল হলিডে গুলো কিন্তু এখানে সিটিসের মধ্যে কাউন্ট করা হয়ে থাকে। এবার সিটিসের মধ্যে যে কাউন্ট করা হয় সেটা কিরূপ হয়, দেখুন আপনি যে ডেটে হয়তো কাজ করছেন, যেটা হয়তো ন্যাশনাল হলিডে, মনে করুন আমি 1 মে কথা বলছি, সেটা কিন্তু ন্যাশনাল হলিডে। এইবার ন্যাশনাল হলিডে তো আপনি ওই ডেটে কাজ করছেন, তো তার পরিবর্তে আপনাকে ডাবল পে ওই দিন দিয়ে দেওয়া হয়ে থাকে। এছাড়া দেখুন, যদি আপনি এমন কোনো জায়গাতে কাজ করছেন যেখানে হয়তো আপনার এমপ্লয়ার মারফত আপনি রিক্রুট হয়েছেন, তাহলে আপনার এমপ্লয়ার আপনার এগেইনস্টে হয়তো কিছু টাকা পাবে। মেবি মনে করতে পারেন আপনার উপর যে একদিনের যে খরচাটা হচ্ছে, মনে করুন আপনার উপর যদি কোনো একটি কর্মচারীর উপর যদি একটি কোম্পানি হয়তো খরচা করছে 700 টাকা পার ডে, তো তার মধ্যে 70 টাকা কিন্তু এমপ্লয়ারের খাতে চলে যায়। এবার আপনার এমপ্লয়ার আপনাকে যতদিনের কাজ দেবে, মনে করুন 25 দিন, 26 দিন, 27 দিন, তো 27 দিনের জন্য ওই এমপ্লয়ার আপনার কাছ থেকে যে আপনার ডিডাকশনটি হবে সেই ডিডাকশনটা হবে 70 টাকা ইনটু 26 দিন কিংবা 27 দিন, সেইভাবেই এটা কিন্তু চলে যায়। এরপর দেখুন আরেকটা জায়গা রয়েছে যে ডিডাকশনটা হয়। দেখুন আপনি যখন কোনো জায়গাতে কর্মচারী হিসেবে কাজ করছেন বা কর্মরত রয়েছেন তখন আপনার কিন্তু গ্র্যাচুইটিও কাটা হয়। এবার দেখুন আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, মনে করুন আপনার যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার মারফত যদি রিক্রুটমেন্ট হয়নি বা এমন কোনো কোম্পানিতে আন্ডারে আপনি রয়েছেন, সেই কোম্পানি বারবার হয়তো টেন্ডার নিয়ে যাচ্ছে বা ওই কোম্পানি বারবার রিপিট হয়ে যাচ্ছে বা ওর কাজ বন্ধ হচ্ছে না, তো এই ক্ষেত্রে আপনি কিন্তু 5 বছরের বেশি যদি কর্মচারী হয়ে থাকেন ওই কোম্পানির সাথে, তাহলে আপনি বাই চান্স কোন কারণবশত যদি 5 বছরের পর ওই কোম্পানিকে থেকে নিজেকে রিজাইন করিয়ে নেন বা বেরিয়ে যান ওই কোম্পানি থেকে, বা নতুন কোনো ভালো অপরচুনিটি আপনি যদি পেয়ে যান, তো ওই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার কোম্পানির কাছ থেকে গ্র্যাচুইটি ক্লেম করতে পারবেন। এটা একটা অনেক বড় কিন্তু জিনিস রয়েছে। এইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপনাকে বানিয়ে দেবো, সেই ভিডিওর মাধ্যমে আপনি আপনাকে গ্র্যাচুইটি পুরো ডিটেলসে ডিসকাশনটা করে দেবো। এরপর যে এই সব যে ডিরেকশন গুলো রয়েছে, এই ডিরেকশন গুলো ছাড়াও কিছু কিছু ছুটিও থাকে। দেখুন অনেক কোম্পানি অনেক ধরনের ছুটি দেয়, কোনো কোনো কোম্পানিতে হয়তো 25টা 30টাও ছুটি থাকে। তো এই ক্ষেত্রে সেই কোম্পানিগুলো তো ওই যে ছুটিগুলো থাকে, তো কিছু কিছু যে ছুটি থাকে সেগুলোতে আবার LWW লেখা হয়ে থাকে। LWW মানে কি? LWW মানে হচ্ছে লিভ উইথ ওয়েজেস। আপনার টোটাল যে ইনহ্যান্ড স্যালারি আছে সেটার মধ্যে যে ডিডাকশন গুলো হয় সেই ডিডাকশন গুলো মনে রাখবেন। আপনার হয়তো অনেক সময় নানান ধরনের অ্যালাউন্সও আপনাকে দেওয়া হয় বা অনেক সময় ডিডাকশনও হয়ে যায়। মেইনলি যে ডিডাকশন গুলো হয় সেটা দেখুন, প্রথম হচ্ছে পিএফ, ইএসআইসি, তারপর হচ্ছে আপনার বোনাস, তারপর ওই লিভ উইথ ওয়েজেস কিংবা কিছু ন্যাশনাল হলিডে, এগুলোই কিন্তু আপনার থেকে থাকে। ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।